এটা তো চাটা দেওয়া জানি সম্ভব না। ওই প্রিন্স চা? প্রিন্সও জেলখানায় ছিল। হ্যাঁ, এই হাবিবও প্রিন্স জেলখানায় ছিল। তো কয়েকদিন আগে বেরোয়। হুম। প্রিন্সের ওয়াইফ তো আবার হ্যাঁ, 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 খুব খারাপ। এই তো তো চিকিৎসাধীন বাইরে। দুরারোগ্য ব্যাধি। আশ্বাস নির্বাচন কমিশন কতটা বিশ্বাসযোগ্য আমরা? আলাল ভাই, শুরুতে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, যে যেখানে আছেন সেখানে আপনাকে স্বাগত জানাচ্ছি কর আলাপ অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুটি দলের মধ্যেই যে এক ধরনের আলোচনা কিংবা আদেশ নির্দেশ যে বিষয়গুলো লক্ষ্য করছি, সেই বিষয়টি নিয়ে আজকে মোটা দাগে আলোচনা আমরা করতে চাই। সেই আলোচনার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বিশেষ করে সংসদ সদস্য মন্ত্রীদের আত্মীয় স্বজন যাতে নির্বাচনে অংশ না নেয়, তার পিছনে কারণটি হলো যে দলীয় প্রতীকমুক্ত নির্বাচনটি করছে আওয়ামী লীগ তার দলীয় জায়গা থেকে। কারণ নির্বাচনে যাতে ভোটারদের অংশগ্রহণের প্রসঙ্গ এবং একটি অংশগ্রহণমূলক যে নির্বাচনের চরিত্র যাতে উপজেলা নির্বাচনে পায়, সেই বৈশিষ্ট্য বা বিষয়টি মাথায় রেখেই আওয়ামী লীগের উপজেলা নির্বাচনের প্রস্তুতি। কিন্তু সেটিও বা তারা নেতাকর্মীদের মধ্যে কতটা মানার ক্ষেত্রে যে পরিস্থিতি বা অবস্থা তৈরি করা প্রয়োজন, সেটিও বা তারা কতটুকু করতে পারছে, সেটি নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে। সে আলোচনাও করা প্রয়োজন। পাশাপাশি বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যে নির্বাচনের আগ্রহ, এবং সে আগ্রহের প্রেক্ষাপটে আমরা আজকে পর্যন্ত যতটুকু জানি ৭৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এবং এই ক্ষেত্রে যারা নির্বাচন এবং রাজনীতি নিয়ে যারা গবেষণা বিচার বিশ্লেষণ করেন, তাদের যে বক্তব্য হলো যে বিএনপির কেন্দ্রের যে অবস্থা নির্বাচন সম্পর্কে আর তৃণমূলের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে একটা দূরত্ব রয়েছে। এই দূরত্ব যখন নির্বাচনের পরিস্থিতির মধ্য দিয়ে লক্ষ্য করতে হচ্ছে, তখন নির্বাচনটি কেমন হবে, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের বক্তব্য, তারা একটা আশ্বাস রাখতে চান যে ৮ই মে নির্বাচনটি সুষ্ঠু হবে, ভোটারদের অংশগ্রহণ থাকবে। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন কমিশনের এই আশ্বাস ভোটারদের মধ্যে কতটা বিশ্বাস তৈরি করতে পারবে। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে ২৬ জন প্রার্থী ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এবং সেই নির্বাচনের সূত্র ধরে কতটা প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচনে কোনো সহিংসতা তৈরি হবে কিনা, কিংবা এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা অংশ না নেওয়া, এই প্রেক্ষাপটে কতটা পরিবর্তন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন, অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। আজকের যে আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে কোনো প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যদি কোনো মতামত থাকে সেটা ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনার কাছে আসতে চাই। যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিএনপি নির্বাচনে অংশ না নিতে তার নির্বাচনে অংশ নেওয়ার যে আগ্রহটা অনেকটাই হারিয়ে যাচ্ছে। এর পেছনে তার যে সাংগঠনিক সক্ষমতার প্রশ্ন, নির্বাচনে প্রতিযোগিতা করার যে সক্ষমতার প্রশ্ন, সেই জায়গাগুলো তারা মোটা দাগে প্রশ্ন আকারেই তুলে ধরছে বিএনপির কাছে। কি বলবেন, কি জবাব আছে আপনার কাছে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই?
ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত আলোচক জনাব জাকারিয়া কাজল এবং এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি এই প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে বিএনপি যেহেতু একটি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে একাধিকবার এবং জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা জবাবদিহিতা আমরা অনুভব করি। সুতরাং সাধারণ মানুষের পক্ষ থেকে সমালোচনা করলে সেটাকে আমরা সাদরে গ্রহণ করি এবং সেটার যৌক্তিক উত্তর দেওয়ার জন্য যে ব্যাখ্যা প্রয়োজন সে ব্যাখ্যাটাও আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথম কথাটা হচ্ছে যে নির্বাচন, সাম্প্রতিককালে বাংলাদেশে নির্বাচনের নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাসন, বনবাস। নির্বাচন না হয়ে নির্বাসন হয়েছে। এর কারণে হিসাবে যতগুলো উপাদান যুক্ত হয়েছে তার জি মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় কাজ করছে একক স্বৈরাচারী একটা মনোভাব, যে আমরা ভাগ করে নেব, আমরা নিজেদের মধ্যে যখন যেমন খুশি তেমন সাজো। ওই যে ক্রীড়া প্রতিযোগিতা একটি আইটেম থাকে, যেমন খুশি তেমন সাজো। তো বর্তমান সরকার এবং আওয়ামী লীগ যেমন খুশি তেমন সাজো, জাতীয় নির্বাচনে একবার, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে একবার। সুতরাং যেমন খুশি তেমন সাজো এই ইসে আমরা বিশ্বাসী না এবং এই ধারায় আমরা বিশ্বাসী না। এবং বিএনপি যেহেতু একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বহুবিধ চরিত্রের মানুষের এখানে সমাবেশ, আওয়ামী লীগেও যদি তাই, তারপরে আমার ক্ষেত্রে আমরা বলবো যে বহুবিধ চরিত্রের মানুষের অংশগ্রহণের কারণে জি এখানে মত দ্বিমত এটা থাকবে স্বাভাবিক, কিন্তু সিদ্ধান্ত হওয়ার পরে তখন হয়ে যায় সবাই একমত। এদিক থেকে আমরা একমত আছি, কিছু ছিটে ফোটা উদাহরণ বাদে। এবং এটা থাকাটা খুব বেশি অস্বাভাবিক না, যেহেতু এটা কমিউনিস্ট পার্টিও না বা কোনো ধর্মভিত্তিক কোনো না রাজনৈতিক আলাল ভাই এখানে আপনি যেভাবে বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তার সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই। সেটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের কেন আপনাদের কেন্দ্র থেকে যে গৃহীত সিদ্ধান্ত বা যে সিদ্ধান্তগুলো নয় সেটি কেন তাদেরকে মানাতে পারছেন না বা অনুসরণ করাতে পারছেন না তাদের? এটাকে আপনি জেনারেলাইজ করলে কিন্তু আমাদের দলের উপর অবিচার করা হবে। আপনি দেখেন বেশ কিছু তৃণমূলের নেতারা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করে আমাদেরকে চিঠি দিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে সেটা খুব বেশি নেতাকর্মীদের বিপক্ষে না বিএনপির মতো একটি দলে। আর তাদের অনুরোধ উপরে আমরা শুনছি না, এই অভিযোগটাও সত্য নয়। প্রত্যেকটি পর্যায়ে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জেলার সভাপতি, সহসভাপতি, মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম মহাসচিবদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বহুদিন ধরে মত বিনিময় করেছেন। সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের মতামত যেটা এসেছে সেইটি আমরা গ্রহণ করেছি। এতে সঙ্গত কারণে কেউ কেউ মনক্ষুণ্ণ হবেন, এটাতে খুব অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আমরা মোটেই আমাদের তৃণমূলকে অগ্রাহ্য করছি না, বরং তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু এই সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে পরিশোধিত হয়ে তারপরে এসেছে। জি আলাল ভাই অসংখ্য ধন্যবাদ। পর্যায়ক্রমে আরো আলোচনা শুনবো, আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে। জাকিরিয়া কাজল ভাই আসতে চাই, যেটা আলাল ভাই বললেন যে আসলে নির্বাচন যদি যথাযথভাবে হতো তখন বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার যে প্রশ্ন সেটি তারা রাজনৈতিকভাবে দলীয়ভাবে সেই বিবেচনা তাদের থাকতো, কিন্তু নির্বাচন যখন নির্বাসনে পর্যবেসিত হয় কিংবা নিয়ন্ত্রিত নির্বাচন বা ভাগাভাগির নির্বাচনের প্রশ্ন যখন হয় এবং সেটি যখন চারপাশে নির্বাচনগুলোতে জাতীয় নির্বাচন, স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে দেখা যায়, তখন মাঠের বিরোধী দল হিসাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনে যে ন্যায্যতার পাওয়ার যে প্রশ্ন সেই জায়গাতে কতটুকুই বা পরিবর্তন আসতো বা কতটুকু ন্যায্যতা পেত, যে অভিযোগটি আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে করে থাকে যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, নির্বাচন বর্জন করছে এবং ভোটারদেরকেও বর্জন করার আহ্বান রাখছে। জাকারিয়া কাজল। জি শব্দ দিয়ে আমি শুরু করতে চাই, মাঠের বিরোধিতা। বাংলাদেশে পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুটো বিরোধী, একটা হচ্ছে সংসদীয় বিরোধী দল আর একটা মাঠের বিরোধী। তো এটাই এস্টাবলিশড হয়ে গেছে। আর কোন গণতান্ত্রিক দেশে এমন অভিধা আছে কিনা অন্তত আমার জানা নেই। মাঠে একটা বিরোধী দল, সংসদে একটা বিরোধী দল, একটা অত্যাশ্চর্য বিষয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখি। এই একটা বিষয় দিয়ে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ, তাই না? না এখন এই দায়টা আসলে কার? এই এই সকল রাজনৈতিক দলগুলোর হয়তো কম বেশি দায় আছে, কিন্তু মোটা দায়ের যে মূল যে অংশটা আসলে কার দিকে বর্তাবে? আমাকে বলতে দিতে হবে তো। জি জি এখন আলাল ভাই তার রাজনৈতিক অবস্থান, তার দলীয় অবস্থান যদি তর্কের মেনেও নেই, ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার তো দুইটা, একটা হচ্ছে আপনার নির্বাচনে অংশ নেওয়া, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থান।
অথবা যদি কোনো বিপ্লবী দলের মতো হয় গেরিলা যুদ্ধ, এই প্রেক্ষিতে ঠিক আছে। এখন বিএনপি তো ওই নির্বন্ধ গুণের একটা বই আছে, কবিতার বই, না প্রেমিক না বিপ্লবী। বিএনপি তো বিপ্লবী দল নাই, এখন প্রেমিকও হতে পারছে কিনা এটা নিয়েও তো একটা সন্দেহ আছে। কারণ জনগণের মধ্যে বিএনপির অবিরাম চেষ্টা এবং বিএনপির অবিরাম প্রশ্ন সত্ত্বেও কিন্তু ওইভাবে সরকার বিরোধী আন্দোলনে গণসম্পৃক্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি একটু পিছিয়ে যান, বিএনপির যে বিভাগীয় মহাসমাবেশ, অনেক ক্ষেত্রে সরকার পক্ষ থেকে সেই মহাসমাবেশে লোক যাতে আসতে না পারে তেমন ব্যবস্থা অভিযোগ আছে, যেমন ট্রেন বন্ধ করে দেওয়া, বাস ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ আছে। তার সবটাই যে মিথ্যা তা বলতে অনেক তারপরেও কিন্তু বিভাগীয় সমাবেশগুলিতে প্রচুর জনসমাগম হচ্ছে। আমরা দেখেছি দেশের মানুষ। সর্বশেষ ঢাকায় যেটা করলেন ওনারা গোলাপবাগ, সেটাতেও কিন্তু প্রচুর ইফস এন্ড বাট, এখানে হবে ওখানে হবে ইত্যাদি ইত্যাদির পরেও কিন্তু ভালো জন। এই যে বিশাল জনগণ, তারা যে সবাই বিএনপির কর্মী তা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি সরকারের উপর যাদের বিরাগ আছে বা সরকারের উপর যাদের ক্ষোভ আছে, তেমন সাধারণ মানুষও অংশ নিয়েছে বলে আমি মনে করি। জাকারিয়া কাজল ভাই, এখানে একটি ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কাছ থেকে আমার জানার ইচ্ছা, বা দর্শকরা জানতে পারলে আরো বেশি সমৃদ্ধ হবেন জানার ক্ষেত্রে, যে আসলে বিএনপির যে এই আন্দোলন সংগ্রাম বা নির্বাচনে অংশ নেওয়ার প্রেক্ষাপটে আপনি নির্মলেন্দু গুণের কবিতা না প্রেমিক না বিপ্লবী, সেই জায়গা থেকে প্রশ্নটি হলো যে বিএনপি বারবার বলছে তারা যখন জনমানুষের স্বার্থে কোনো আন্দোলন করছে, জনমানুষের অধিকারের প্রশ্নে যখন তারা একত্রিত হচ্ছে, তো সেই আন্দোলনকে দমন করার জন্য সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। তাহলে কি বা আমরা এই পরিস্থিতি দেখতে পাবো? না, আমি তো খেয়ে হারিয়ে ফেলবো। আমি আসছি আপনার প্রশ্নে, কিন্তু আমি যেটা শুরু করলাম সেটা এই যে বিপুল জনগণ সবাই বিএনপির নেতা কর্মী, এর মধ্যে ধরেন অনেকে আছে যারা কোনো দল করে না, কিন্তু কোনো না কোনো কারণে সরকারের উপর খুব, তারাও কিন্তু একটা বিশাল আশা নিয়ে এই সমাবেশগুলিতে যোগ দিয়েছে। তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এটা কি বলা যায়? আমি তো মনে করি তাদের অনেকে হতাশ হয়ে ফিরে গেছে, কারণ বিএনপি তাদের সামনে ওরকম কোনো কর্মসূচি বা ওরকম কোনো আশার আলো দেখাতে পারেনি যে এটা সরকার করার নীতি। আজ পর্যন্ত এটা হয়নি। আপনার প্রশ্নটা যদি জবাবে যে আমি দেখেন, বাংলাদেশের রাজনীতিটা এমন যে বিরোধী দলের জন্য লাল কার্পেট আর রজনীগন্ধা গোলাপ নিয়ে কেউ অপেক্ষা, ক্রমান্বয়ে হয়তো এর মাত্রা বেড়েছে, কিন্তু বিরোধী দল দমনের সকল সরকারি এক, তাই না? আপনি যদি বিএনপির শাসন আমলের কথা খেয়াল করেন, আপনি একটু দেখেন তো, তখন বঙ্গবন্ধু এগুলোর চারপাশে দীর্ঘদিন কাঁটাতার দিয়ে ঘেরা ছিল। আস্তে তারই আপনার এই যে সরকার এখন যা চলছে তারই ধারাবাহিকতা চলছে। আমি কিন্তু বলেছি যে আস্তে আস্তে হয়তো মাত্রাটা বেড়েছে, আমাকে শেষ করতে দেন। আপনি দেখেন এই যে আপনার মানে বিরোধী দলের পেছনে, বিরোধী দলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা কিন্তু বাংলাদেশের ইতিহাসে নতুন। এই যে এখন যেটা বিএনপি সাফার করছে, যে এই যে 2 দিন পল্টনে মিছিল করতে গেল বিএনপি কে বাধা দিল কেন? যে ডিএমপি অ্যাক্টে বলা আছে যে অনুমতি ছাড়া মিছিল করা যাবে। এই একটা কার আমলে? এই একটা কিন্তু বিএনপির আমলের তৈরি ডিএমপি অ্যাক্ট। যে কোনো সভা সমাবেশ মিছিল করতে হলে ডিএমপির মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি নেয়। ডিএমপি অ্যাক্টে এই ধারাটা কিন্তু বিএনপি সংযোজিত। কাজেই এখন বিএনপি সখাত শরীরের মাসুল দিচ্ছে। একইভাবে এই 74-এর বিশেষ ক্ষমতায় সব সরকার বলে যে এর মতো খারাপ আর কিছু নেই। না, সেটি অ্যাক্ট বা এই নিয়মটা বিএনপির আমলে হলেও জাকারিয়া ভাই, সেটি তো হতে পারে এই সরকারের সময় নানাভাবে নিয়ম কানুন হচ্ছে, বিধিবিধান হচ্ছে, কিন্তু সেই আইনের, আমার প্রশ্নটি হলো জাকারিয়া ভাই, সেই আইন অথবা ডিএমপি সেই নির্দেশনা কি সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে একইভাবে মানা হচ্ছে কিনা? না, আমাকে তো বলতে দিতে হবে। এই 74-এর বিশেষ ক্ষমতায় যারা এই বিরোধী দল থাকে খুব খারাপ। 75-এর পরে তো বেশ কিছু সরকার এসছে, কেউ কি বিশেষ ক্ষমতা আইন বাতিল করেছে? করেনি। একইভাবে এই যে এই আবার যদি বিএনপি ক্ষমতা আসে তারাও বাতিল করবে না, কারণ সরকারগুলো সবসময় যে যারাই সরকারে থাকেন এই জাতীয় আইন বিরোধী দলে থাকলে তারা যেটাকে কালা কানুন বলেন, সরকারে আসলে তারা সবাই এটার একেবারে 100% ইস্তেমাল করে। এটাই বাস্তবতা, এটাই যখন বাস্তবতা। জাকারিয়া কাজল ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আসতে চাই যে আসলে জাকারিয়া কাজল ভাইয়ের যে আলোচনা, সেখান থেকে একটি বিষয় নিয়ে আমি প্রশ্নটি রাখছি যে বিএনপির কর্মসূচি কতটা জনবান্ধব, অথবা এই কর্মসূচিগুলো জনসম্পৃক্ততা তৈরি করতে পারলো না কেন, এটি একটি প্রশ্ন। এরপর আরো একটি প্রশ্ন আছে, এই প্রশ্নে আপনি কি বলবেন সেটি আগে একটু শুনে নেই।
এটা আপনাদের দৃষ্টিতে পর্যালোচক হিসেবে আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থাটা এরকমই প্রতীয়মান হয়। কিন্তু ওই যে আমি যে বললাম যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগের পেছনের তুলনা করতে গেলে দীর্ঘ সময় যাবে, আমি সেই দীর্ঘ সময় পাবো না এখানে, আমি জানি। তো বিষয়টা হচ্ছে যে মানে ওই যে একটা কথা আছে না যে পাখি জীবিত অবস্থায় পিঁপড়া খায়, কিন্তু পাখি যখন মারা যায় তখন কিন্তু আবার পিঁপড়ারা দল বেঁধে মিলে সেই পাখিকে নিয়ে উল্টো খায়। আবার একটা গাছ লক্ষ দিয়াশলাই কাঠির জন্ম দেয়, কিন্তু লক্ষ গাছ পুড়িয়ে দেওয়ার জন্য একটা দিয়াশলাইয়ের কাঠি যথেষ্ট। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাল্টি ক্লাস অর্গানাইজেশন। তাদের বয়স ৭৬ বছর, আমাদের বয়স ৪৬ বছর, আমাদের চেয়ে এত বছরের সিনিয়র তারা যদি খারাপ উদাহরণ সৃষ্টি করে, সেটা কি আমাদের মতো তার বয়সে যারা, তাদের থেকে বয়সে দল হিসেবে বয়সে যারা ছোট, তারা কি শিখবো? আমরা কোত্থেকে শিখবো? তো যদি বলি আমরা যে আমরা বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে সেই পথ অনুসরণ করতে বাধ্য হয়েছি, এটা কি খুব বেশি করে বলা হয়ে যাবে? এই জন্য আমি বলি কি যে আসলে যেটা হয়েছে সেটা জিনিসটা হচ্ছে দুটো, একটা হচ্ছে কঠোরতা, একটা হচ্ছে উদারতা। কঠোরতা একটা উদাহরণ দেই, জাপানে আপনার থাইল্যান্ডে এক সময় রানী কুমারী লানা নামে একজন রানী ছিলেন। তিনি তার মেয়েকে সহ সমুদ্রের গোসল করতে নেমেছেন, তার বডিগার্ডরা চতুর্দিকে ছিল, প্রচন্ড ঢেউ এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল, কেউ তাদেরকে রক্ষা করতে এগিয়ে এলো না। কেন এলো না জানেন? তখন থাইল্যান্ডের এই আইন ছিল রাজ পরিবারের সদস্যদেরকে কেউ স্পর্শ করতে পারবে না, এই কারণে মারা গেছে। আর উদারতার একটা উদাহরণ দেই, বেশি দিন আগের কথা না, 2003-এ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ হচ্ছিল, ফিফা রিকগনাইজড ম্যাচ। সেখানে ইরান এবং ডেনমার্কের খেলা হচ্ছিল। গ্যালারি থেকে একজন দর্শক বাঁশি বাজালেন। ইরানের ক্যাপ্টেন মনে করলেন যে মধ্যাহ্ন বিরতির যে মানে যে বাঁশি, সেই বাঁশি বোধহয় রেফারি বাজিয়েছে। তিনি নিজেদের ডি বক্সের মধ্যে বলটা হাতে নিলেন, সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টি কল করে দিলেন। ইরানের ক্যাপ্টেন বুঝলেন যে ভুল হয়ে গেছে, এটা তো আসলে রেফারির বাঁশি ছিল না। পরবর্তীতে ডেনমার্কের ক্যাপ্টেন তার কোচের সঙ্গে আলোচনা করে ইচ্ছাকৃতভাবে গোলটা মিস করলেন, কারণ এটা ইচ্ছাকৃত পেনাল্টি ছিল না। জি না, আলাল ভাই, প্রশ্ন হলো যে এই উদারতা বা কঠোরতার যে উদাহরণ দিলেন বা গল্পটি যে আমাদের শোনালেন, এই অবস্থান থেকে যে গল্প না, জি গল্প না, এটা ঐতিহাসিক উদ্ধৃতি। আমি সেটাই বলছি যে সেই ঘটে যাওয়া ঘটনা থেকে যে উদাহরণটি দিলেন, আমার প্রশ্নটি হচ্ছে আলাল ভাই, এই যে রাজনৈতিক অবস্থান থেকে বিএনপি তার অবস্থাটাকে পুনরুদ্ধার করবে কিভাবে? বিএনপি পুনরুদ্ধার করতে পারবে এই কারণে যে বিএনপি যেহেতু জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ বাংলাদেশ, সেই দেশেরই একটি দল। জাতিসংঘের মানবাধিকার সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে শুধু বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান এবং অনুষ্ঠান করে ফল ঘোষণা করার যে প্রক্রিয়া, তাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। সুষ্ঠু নির্বাচন হলো সেই নির্বাচন যেটাতে এমনকি পরাজিত দল ও প্রার্থীরাও নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণে উৎসাহী থাকে। সেই পরিবেশ সৃষ্টি হলে আমরা সেই উৎসাহী হব। এই যে আমি যেটা বললাম, এটা জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সনদের ডেফিনিশন, আমার বানানো বা বিএনপির বানানো না। সেই পরিবেশটা এলে পরে জনগণ দেখবে যে হ্যাঁ, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তখন প্রমাণ হবে যে বিএনপি জনবিচ্ছিন্ন না জনঘনিষ্ঠ। এখন তো প্রমাণ করার সুযোগ নাই, এখন আলোচনা হচ্ছে শুধুমাত্র তাত্ত্বিক। বাস্তবতা আমরা বুঝতে পারছি যে এর কতটুকু বাস্তব এবং তার মানে এমনটা কি আমরা ধরে নিতে পারি যে আসলে সামনে যত নির্বাচন আসবে, কোন নির্বাচনে বিএনপি আর অংশগ্রহণ করবে না? না না না, আপনি এটা ধরে নিতে পারেন না। কারণ আমরা ওই যে বললাম, এই যে একটু আগে যে সুষ্ঠু নির্বাচনের যে ডেফিনেশন দিলাম, সেটা শর্ত যদি আমরা দেখি যে হ্যাঁ বেশিরভাগ পূরণ হয়েছে, তাহলে নির্বাচনেই তো যাব। নির্বাচনই তো একমাত্র হাতিয়ার। সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্যই তো আমাদের আন্দোলন। সুষ্ঠু নির্বাচনের আদায়ের জন্য আন্দোলন, সেই পরিস্থিতি দেখলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। জাকির কাজল ভাই, বিরতিতে যাব, তার আগে প্রশ্নটি রেখে যায় যে আসলে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলে থাকেন এবং স্পষ্ট করেই তারা বলেন বক্তৃতায় কিংবা টেলিভিশনের আলোচনাগুলোতে, যে বিএনপির অবস্থান ভবিষ্যতে একটা মুসলিম লীগের মতো অবস্থা হতে পারে, কোড আনকোড, তাদের বক্তব্য থেকেই বলছি। সেই জায়গা থেকে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই যেটি বললেন যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এবং যে যৌক্তিক অবস্থা কিংবা যে ন্যায্যতা নির্বাচনের, সেই জায়গা যদি পরিবেশ তৈরি হয় অথবা সেই অবস্থা তৈরি হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। এখন প্রশ্ন হলো যে বিএনপির পক্ষ থেকে যে প্রশ্ন, যে আওয়ামী লীগ
ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছে এবং তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য মরিয়া, এই যখন অবস্থা বিএনপির বক্তব্য আওয়ামী লীগ সম্পর্কে, তখন সেই সুষ্ঠু পরিবেশ নির্বাচনে আর কিভাবে ফিরবে বা ফিরার সেই সুযোগ বা কিভাবে আছে, এই প্রশ্নটি রেখে গেলাম। জাকারিয়া কাজল ভাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন করা আলাপ, ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি করালাপ অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আমাদের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের যে বক্তব্য কিংবা তারা যে আশ্বাস রাখতে চান সেটি ভোটারদের উপরে কিংবা নির্বাচনে যারা অংশ নিচ্ছেন প্রার্থী হিসাবে তাদের উপরেও কতটা প্রভাব বিস্তার করবে ইতিবাচকভাবে সে আলোচনায় করছি। আলোচনার সূত্র ধরে জাকারিয়া কাজল ভাই প্রশ্নটি রেখে যাও আলালবেলা আলোচনার সূত্র ধরে, সেটি হচ্ছে তারা সুষ্ঠু নির্বাচন যখন নির্বাচনের পরিবেশ বা পরিস্থিতি যখন তৈরি হবে বিএনপি নির্বাচনে ফিরবে। এখন প্রশ্ন হলো যে সুষ্ঠু যে পরিবেশ অথবা গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই জায়গাটির ফিরে আসা বা সূত্রপাত কিভাবে দেখেন, রাজনৈতিকভাবে কতটা সুযোগ আছে? জাকারিয়া কাজল ভাই শুনেন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আলাল ভাইরা বলবে যে নির্বাচন ভালো হচ্ছে না, আবার সরকারি দল বা যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা বলবে যে নির্বাচন সুষ্ঠু। আর সাধারণের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে বিএনপি আসলে নির্বাচনটা আরো ভালো। নির্বাচন নিয়ে কিন্তু তিনটা মত হচ্ছে। একটা হচ্ছে আলাল ভাইরা বলছে বা যারা বর্জন করছেন তাদের কথা হলো পরিবেশ, যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছে যে নির্বাচন তো হচ্ছে এবং সরকার বৈধভাবে আছে এবং দেশে বিদেশে সব জায়গায় সরকার এক্সপেক্টেড বিভিন্ন ফোরামে যাচ্ছে। আর সাধারণ মানুষের একটা ধারণা হচ্ছে অনেকের মধ্যে বিএনপি আসলে নির্বাচনটা তো আরো জমজমাট। এই তিনটা ধারণা কিন্তু আছে। আপনি এই তিনটা ধারণাকে অস্বীকার করার কোনো আলাদা একটা কথা বলেন জাতিসংঘের মানবাধিকার ইয়েতে যে পরাজিত দল ও প্রার্থী। এখন পরাজিত দল বা প্রার্থী হতে হলে তো আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে। আপনি নির্বাচনে অংশ না নিয়ে তো পরাজিত দল বা প্রার্থী হতে পারেন। এই যে দেখেন স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবার যে কোনো পরিবেশ বা প্রেক্ষিতেও প্রতীক ছাড়াই নির্বাচন হচ্ছে। একটা ভিন্ন আলোচনা, আমি সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু এখানে যদি বিএনপি বা তার সমমনা দল প্রার্থী দিত বা তারা যদি চুপ থাকতো যে ঠিক আছে যার যার মতো নির্বাচন করে, কারণ নৌকাও যাচ্ছে না, ধানের শীষও যাচ্ছে না, স্থানীয় পর্যায়ে তো বিএনপি বা তার যারা সমমনা বা সহযোগী আছে তাদের একটা বিপুল বিজয়ের সম্ভাবনা তো থাক। কারণ স্থানীয় রাজনীতিটা কিন্তু আলাদা। যেমন বিএনপি যাদেরকে বহিষ্কার করলেন বা যারা বিএনপির নির্দেশ অমান্য করে আমি বলবো যে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের অনেকের কথা আমরা গণমাধ্যমে শুনছি। তারা বলছে যে স্থানীয় পর্যায়ে তাদের যে নেতা কর্মী অনুসারী আছে তাদের একটা চাপ আছে নির্বাচন। দুই নম্বর হচ্ছে যিনি স্থানীয় রাজনীতিটা করে তার কর্মী নেতা অনুসারীদের ধরে রাখারও তো তার একটা ব্যাপার আছে। ক্রমাগত বর্জনে তো এগুলো ধরে রাখা খুব কষ্টকর। সেই সেই যুক্তিতে অনেকে নির্বাচন করছে। এই নির্বাচন নিয়ে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুই দলের মধ্যে সমস্যা। আলাল ভাইয়ের একটা কথা প্রথমে বলেছেন, খুব ভালো লেগেছে আমার, যে আমরা তো কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার। আওয়ামী লীগ বিএনপি দু দলেরই কিন্তু এই সমস্যাটা আছে, যার জন্য তাদের তৃণমূলে যে তাদের সব কথা শোনানো যায় না তার প্রমাণ হচ্ছে বিএনপির এই বিদ্রোহী পার্টি যদি প্রার্থী যদি বলি, আর আওয়ামী লীগের যেটা এখন সবচেয়ে গরম আলোচনা, তাদের দলের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ অমান্য করেও কিন্তু অনেকেই নির্বাচনে দাঁড়িয়েছে। আজকে সম্ভবত বৈঠকটা এখনো চলছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। জি, জাকারিয়া কাজল ভাই, এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনি যেমনটি বলছেন যে সেটি হচ্ছে যে বিএনপির বক্তব্য হলো যে অতীতে বিশেষ করে নয়ে এই বর্তমান সরকার শপথ নেওয়ার পরে সরকার গঠন করার পরে যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অধিকাংশ জায়গাতে সিটি কর্পোরেশন সহ কিন্তু বিএনপির নির্বাচনে একটা সফলতা পেয়েছিল। যারা নির্বাচিত হয়েছিল তাদের ভাগ্যে কি জুটেছিল সেটি একটা বড় উদাহরণ, সেটি বিএনপি বারবার বলছে। আরেকটি বিষয় বলছে যে আসলে না, আমার প্রশ্নটি শেষ হয়নি কাজল ভাই। আর প্রশ্নের দ্বিতীয় অংশটি হচ্ছে যে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে 28 অক্টোবর বিএনপি সমাবেশটা ছিল, এর মধ্যে দিয়ে বিএনপির নেতাকর্মীদের ভাগ্যে কি অবস্থা হয়েছিল সেটি উদাহরণ। এবং বিএনপি এখন যেটি বলছে, যারা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চাচ্ছে তারা 8 মে মে অনুষ্ঠিত হওয়ার আগে যে কি অবস্থা দাঁড়াবে সেটি দেখার জন্য তারা অপেক্ষা করতে বলছে। কি হতে পারে? আপনার এই ক্রম আমি আমার এক বক্তব্যে অটল যে বর্জনীয় কোনো অর্থ। আপনি দেখেন, আপনি যে প্রথমে যে প্রসঙ্গটা তো 2-4 জন মেয়রের তারা বিভিন্নভাবে কনভিক্টেড হয়েছে, ক্ষমতায় হয়েছে। কজন? বিএনপির কতজন ছিল, কতজনের উপরে এটা এসছে, পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না, তাই না? নাম্বার 1। নাম্বার 2, বিএনপি যদি নির্বাচনে অংশ নিত, সংসদ নির্বাচনের কথাগুলো আমরা ধরে নিচ্ছি যে বিএনপি বলছে যে তার নির্বাচন, আমি তো মনে করি বিএনপি নির্বাচনে অংশ নিলে নির্বাচনের চেহারাটা অন্য কিছু। গত সংসদ নির্বাচনের মতো বিদেশিদের অবজারভার বলেন, বিদেশি বিভিন্ন রাষ্ট্র বলেন, এত নজর কিন্তু বাংলাদেশের কোনো সময় নির্বাচনে ছিল না। এই নির্বাচনে যদি বিএনপি আসতো এবং যদি বিএনপির যেটা আশঙ্কা বা অভিযোগ, যদি ওরকম তোলপাড় অনিয়ম হতো, সেটা কিন্তু দেশে বিদেশে একটা উদাহরণ হয়ে থাকতো এবং এটার হয়তো পরিণতিটা কি হতো সেটাও প্রশ্ন সাপেক্ষ। বিএনপি তো সেই সুযোগটাও নেয়নি, তাই না?
বিএনপি সম্পর্কে যেটা বলা হয় যে বিএনপি, আমি জানি না আলাল ভাই তো রিয়াক্ট করবেন, কিন্তু সাধারণ যে কথাটা আছে যে বিএনপির সিদ্ধান্ত মাঠ পর্যায়ের অবস্থা বিবেচনা আসে না, বিএনপির সিদ্ধান্ত আসে দেশের বাইরের থেকে। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, বিএনপির যে নেতৃত্ব দেশের বাইরে আছে, তার কাছে যখন আপনি যখন পরিস্থিতি বর্ণনা করেন আপনার মতো করে, আমি যখন বর্ণনা করি আমার মতো করে, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আলাল ভাই যখন তাকে জানায় তার মতো করে জানায়, কাজেই তার পক্ষে বিদেশে বসে কতটা বাস্তব জানতে পারেন এটাও তো একটা প্রশ্ন আছে সাধারণের। সাধারণ মানুষ মনে করে নেতৃত্বটা যদি দেশের ভেতরে থাকতো এবং দেশের ভেতরের পরিস্থিতি পর্যালোচনা করে যদি বিএনপি সিদ্ধান্ত নিত, তাহলে হয়তো বা বিএনপির অনেক সিদ্ধান্ত পুনর্বিবেচনা না, তাহলে এখানে একটু ছোট্ট করে প্রশ্ন রাখি, জাকারিয়া কাজল ভাই, দেশের মধ্যে কেন তিনি থাকতে পারছেন না? আমরা স্পষ্ট করে বলি, তারেক রহমানের প্রসঙ্গ বলছেন যে তিনি দেশের মধ্যে কেন থাকতে পারছেন না। না, আপনি যে প্রশ্ন করছেন এটা আইন আদালতের প্রশ্ন। তিনি কনভিক্টেড, তিনি আসতো দেশে এসে তিনি যদি জেলে যেতেন তারপর তো বেরিয়ে আসতেন। সবাই তো জেলে যাচ্ছে, বেরিয়ে উনি আসছেন না কেন এটা নিয়ে তো বহু বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। তিনি যাওয়ার পরে তার বিরুদ্ধে তো তার বিরুদ্ধে বেশ কিছু মামলার রায়ও হয়েছে, তিনি তো সেই রায়গুলিও মানে আপিল করার সুযোগ হারিয়েছে, তাই না? আপনি এখন আপনি যেটা আপনার যেটা অনুল্লেখ্য বাক্য সেটা হচ্ছে তাকে বেআইনি ভাবে বা তাকে জোর করে সাজা দেওয়া হয়েছে, এই জন্য তিনি আসতে পারছেন, এটার জন্য দায়ী সরকার। আপনার এই আপনি প্রকাশ্যে করেনি, কিন্তু আপনার কথার অন্তর্নিহিত অর্থ তাই। আমি যদি সেটা মেনেও নেই তর্কের খাতিরে, তারপরে তো তিনি এসে না, বিএনপি তো তাই বলছে, এই কারণেই প্রশ্নের জায়গাটা। হ্যাঁ। বিএনপি বলছে যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো সবগুলোই রাজনৈতিক। রাজনৈতিক মামলা উনি এসে এটা ফেস করুক না, তাই না? সেটা ওনার সিদ্ধান্তের ব্যাপার, বিএনপির সিদ্ধান্ত। আমি যেটা মনে করি, বিএনপিতে আমাদের বহু শ্রদ্ধেয় প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ আছেন যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে, কারণ বাংলাদেশের বাস্তবতা, মাঠের বা রাজনীতির বাস্তবতা একরকম আর সিদ্ধান্তগুলো একরকম। আমি একটা উদাহরণ দিই, জি, এই যে নির্বাচনের আগে হঠাৎ করে একটা কর্মসূচি দিল যে অসহযোগ আন্দোলন। বিএনপির এই অসহযোগটা কতটুকু তৎকালীন প্রেক্ষিতে বাস্তবসম্মত ছিল, আমি এই প্রশ্নটা রাখি। শুনেন, বাংলা উপমহাদেশের ইতিহাসে অসহযোগ, গান্ধীজির অসহযোগ ছিল যেটা খুব ব্যাপক ছিল, বঙ্গবন্ধুর অসহযোগের প্রেক্ষিতে কিন্তু মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা হয়েছে। সেই অসহযোগ যখন বিএনপির গত নির্বাচনের আগে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়, সেটা কতটুকু ম্যাচিওর একটা ঘোষণা বা কতটুকু ম্যাচিওর কর্মসূচি, সেই প্রশ্ন তো প্রশ্নটি আপনি রাখছেন। জাকারিয়া কাজল ভাই, অসংখ্য ধন্যবাদ। মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, এই পর্যায়ে আমি কোনো প্রশ্ন রাখছি না। না, আমি 10 সেকেন্ড বলি। জি, সেই অসহযোগ কর্মসূচি কিন্তু বিএনপির যারা আন্দোলনের সহযোগী তারাও জানতেন। এই জাতীয় বালখিল্য কর্মসূচি কিন্তু বিএনপিকে দুর্বল করে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সেটা আপনি মনে করেন। জাকারিয়া কাজল, অসংখ্য ধন্যবাদ। আলাল ভাই, আমার কোনো প্রশ্ন নাই এই পর্যায়ে। জাকারিয়া কাজল ভাই তার আলোচনার মধ্যে যে প্রশ্নগুলো বিএনপির কর্মসূচি কিংবা ব্যক্তিগতভাবে বিএনপির একজন নেতা হিসাবে, যুগ্ম মহাসচিব হিসেবে আপনার কাছেও রাখলেন, সেগুলোর উত্তর আপনি কি বলবেন? শোনেন, আমি একটা উদাহরণ দিয়ে ক্ষেত্রে তাহলে বুঝতে ভালো হবে। কাজল ভাই তো ভালো ভালো উদাহরণ দিচ্ছেন। 2018 সনে একটা সারস পাখির পিঠে একটা জিপিএস ট্র্যাকার বসিয়ে দেওয়া হয়েছিল সেটার গতিবিধি লক্ষ্য করার জন্য। 6000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে পাখিটা নিখোঁজ হয়ে যায়। যারা এটা অস্ট্রেলিয়ার ভিয়েনা থেকে ছেড়েছিল তারা এটার মানে পরে হারিয়ে গেল, তারা হতাশ হয়ে গেলেন। পরবর্তীতে দেখা গেল যে ওই সংস্থাটির নামে বিল এসেছে একটা বিশাল অঙ্কের টাকা। তখন তারা চিন্তা করলেন যে বিল আসলো কোত্থেকে, আমরা তো সিম ব্যবহার করিনি। পরবর্তীতে দেখা গেল অনুসন্ধানের ভিত্তিতে এই পাখিটা যখন দক্ষিণ সুদানের উপর থেকে যাচ্ছিল তখন তার পিঠ থেকে ওই ট্র্যাকারটি খসে পড়েছে এবং একজন ব্যক্তি সেই ট্র্যাকারটি খুঁজে পেয়ে সেখান থেকে সিমটা ব্যবহার করে নিজের ফোনে ব্যবহার করেছে, সিমটা বের করে নিজের ফোনে ব্যবহার করেছে, কিন্তু বিল তো এসেছে সংস্থার নামে। এজন্য বললাম যে কাজল ভাই যেটা বলেন, জমি চাষাবাদ না করে সেখানে ধান রোপণ করলে তো কাজ হবে না। তো চাষাবাদের জন্য যে পরিবেশটা, সেখানে আমাদেরকে তো জমিতে নাম দিয়ে দেওয়া হচ্ছে না। ওনার কথার প্রত্যুত্তরে বা আপনার জিজ্ঞাসার উত্তরেও যদি বলি, একসময় গুজরাটের কসাই বলে খ্যাত যে ব্যক্তি, যার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষিদ্ধ ছিল, সেই ব্যক্তি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন না একটি বড় দেশের। মালয়েশিয়ার নাজিব বিন রাজ্জাক, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তিনি আবার নির্বাচিত হয়েছেন না। শ্রীলঙ্কায় তামিল টাইগারদের নেতা তিনি হয়েছেন না। নেপালে মাওবাদী প্রচন্ড, তিনি হয়েছেন না। সুতরাং সে আমাদেরকে তো পরীক্ষাটাই করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।
এটাই তো হচ্ছে না। একের পর এক বিভিন্ন না রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে সব রকম ভাবে মুছে দেওয়ার চেষ্টা করা কিন্তু হচ্ছে। নির্বাচনের কিন্তু এই ইতিহাস পরীক্ষার সাক্ষী দেয়, প্রশ্নে আলাল ভাই যেটি ইতিহাস আওয়ামী সাক্ষী লীগ দেয় বলছে যে যে কাউকে বিএনপি কখনো মুছে নির্বাচনে দেওয়া অংশ যায় না। না নিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটাই আসলে এই মুহূর্তে বা এই সময় বিএনপির নির্বাচনের অংশগ্রহণের প্রশ্নে না বিএনপির মূল না রাজনৈতিক এজেন্ডা। না না মোটেই না। প্রশ্নবিদ্ধ তো আওয়ামী লীগ নিজেরা করেছে। আজকে তারা ঘরের মধ্যে যে অনল জ্বলছে সেটা তো তারা নেভাতে পারছে না। আজকে বড় বড় প্রেসিডিয়াম সদস্যরা, সাবেক মন্ত্রীরা, তারা পর্যন্ত বলছেন যে অমুকের আত্মীয় স্বজন যদি রাজনীতি করতে পারে তা আমার স্বজনরা কেন নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাদের ঘরে আগুন লেগেছে। আমরা মনে করি না যে না আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় আছি বা অশান্তিতে আছি। হ্যাঁ, ওই যে আমি বললাম মাল্টি ক্লাস অর্গানাইজেশন হিসাবে কেউ কেউ অসন্তুষ্ট থাকতেও পারে, কিন্তু সেটা সংখ্যায় অত্যন্ত কম এবং তারা একসময় ভুল বুঝতে পারবে। আর কাজল ভাই যে তথ্যটা বলেছেন সেটা হলো যে শুধুমাত্র যারা যে কয়জন মেয়র কনভিক্টেড হয়েছেন বা জেলখানায় গাজীপুরের মান্নান সাহেব মারা গেছেন তাই নয়, 100-র উপরে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এখানকার নির্বাচিত বিএনপির প্রতিনিধিদেরকে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টে রিট করে আবার এসেছে, এবার আবার ফৌজদারি মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে রাজনীতি দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এখন কি স্বেচ্ছায় আমরা ফাঁসির কাছতে গিয়ে ঝুলে প্রমাণ করব যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই? এটা তো হতে পারে না, এটা তো অবাস্তব কথা। জি, জাকারিয়া কাজল আলাল ভাই ভাই কিছু খুব যোগ করতে চমৎকার যাচ্ছেন। চমৎকার আলাল ভাই পাখি, গাছ এবং সর্বশেষ সারস পাখির উদাহরণ দিলেন। আই এনজয়েড ইট। আলাল ভাইয়ের মানে এই যে গুজরাটের কসাই যখন নির্বাচিত হয়েছিল, বাংলাদেশের রাজনীতির খুব বিচিত্র, তখন কিন্তু বাংলাদেশে মিষ্টি খাওয়াকেই হয়েছিল। কাজেই এগুলো উদাহরণ, বলছি তারা তো সুযোগ পেয়েছে, আমাদের তো হ্যাঁ, সুযোগই নাই। উদাহরণ অনেক আছে। আমি যেটা মনে করি, এই যে প্রশ্নবিদ্ধ করার যে অভিযোগের কথা আপনি বললেন, জি যে আমাকে একটা সহজ কথার জবাব দেন তো, বিএনপির মতো একটা বড় দল যার অসংখ্য নেতা কর্মী এবং শুভানুধ্যায়ী আছে, তাদের কেন 18 নির্বাচনে কামাল হোসেনকে ইমাম মানতে হলো? কামাল হোসেনকে ইমাম মানতে হলো কেন? যেটা নিয়ে বিএনপির একজন শীর্ষ নেতা ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন ইমাম নির্বাচনে আমাদের। এই বিএনপির মতো পার্টিকে যখন ডক্টর কামালকে ইমাম মেনে নির্বাচনে যেতে হয়, তখন যদি এই অভিযোগটা ওঠে যে বিএনপি নির্বাচনের ব্যাপারে আন্তরিক না, প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন অংশ নিয়েছিল, সেটা কিন্তু একদম না, পানিতে সেটি ফেলে দেওয়া যায়। জাকারিয়া কাজল ভাই সেটি আলোচনার একটি অংশ, কিন্তু আপনার যেহেতু এই আলোচনাটা আপনি তুললেন, মানে সেই জায়গা থেকে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখছি যে বিএনপি বলছে যে সেটি তারা কাকে নেতা মেনে নির্বাচনে গেল সেটা ভুল হলো না শুদ্ধ হলো, সেটি তো আত্মসমালোচনা, সেটি বিএনপির মধ্যে নিশ্চয়ই থাকবে, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না এই কথাটি যে বারবার বিএনপি বলছে, সেই জায়গায় কি আমাদের আত্মনিয়োগ করার বা বিচার বিশ্লেষণ করার সুযোগ কতটা আছে? আপনি দেখেন গত নির্বাচনে কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একজন প্রার্থিতাই বাতিল করে দেওয়া হচ্ছে। নির্বাচন শতভাগ সহি হয়েছে আমি বলবো না। নির্বাচন নিয়ে বহু বাংলাদেশের নির্বাচনে প্রত্যেকটা নির্বাচন নিয়ে বিতর্ক আছে। আপনি যদি একদম প্রথম থেকেই ধরেন, এই বিতর্কের দায় কি বিএনপির একদম নেই? একটা বড় রাজনৈতিক দল হিসাবে, একাধিকবার ক্ষমতায় থাকা একটা দল হিসাবে এর পুরো কোনো এর দায় কি বিএনপি এড়াতে পারে? আমি তো মনে করি বিএনপি যদি নির্বাচনে অংশ নিত, প্রতিটি নির্বাচনের চেহারা ভিন্ন হতো, নির্বাচনের প্রেক্ষিত ভিন্ন হতো, সেই দায় কিন্তু বিএনপি এড়াতে পারবে না। এটা বলার কোনো সুযোগ নেই যে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন একেবারে 100% বুকিশ নির্বাচন জি, জাকারিয়া কাজল ভাই, আলাল ভাই কি বাট বলবেন? মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। না, কাজল ভাইয়ের বিশ্লেষণ তার অবস্থান থেকে তিনি করছেন, কিন্তু আমার অবস্থান থেকে আমি যেটা বলি যে বিএনপি নির্বাচনের মাধ্যমেই এই দেশ পরিচালনা করেছে বারংবার এবং সুযোগ পেয়েছে, এবং বিএনপি অনেক কিছু অভিনব এই দেশকে উপহার দিয়েছে, যেটা সিনিয়র দল হিসাবে এবং মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক হিসাবে দাবিদার আওয়ামী লীগের করার কথা ছিল, তারা করেনি। আমরা যুব মন্ত্রণালয় করেছি এই দেশে প্রথম, আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছি, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছি, আমরা প্রথম বিদেশে আমাদের অদক্ষ শ্রমিকদেরকে পাঠিয়ে আমাদের রেমিটেন্স আর্নিং এর ব্যবস্থা করেছি। এই যে যুগান্তকারী জিনিসগুলো, সেগুলোর মধ্যে থেকে তো আমরা বুঝি যে নির্বাচনের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, কিন্তু সেটা নির্বাচন করার মতো একটা সুযোগ দিতে হবে। আইন আদালতকে ব্যবহার করে করে নেতৃবৃন্দকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেশে আসতে না দিয়ে তারপরে বিভিন্ন রকম হুমকি দুমকি, অত্যাচার, কারাগারের মধ্যে নির্যাতনে রেখে কর্মীদেরকে বিভ্রান্ত করার যে চেষ্টা সরকারের, সেটা কোনোদিন সফল হবে না। আংশিক হয়তো হয়েছে, কিন্তু পুরোপুরি সফল হবে না, সেদিন কি বেশি দূরে নয়।
আমরা এই ব্যাপারে আশাবাদী। না, এখানে আলাল ভাই হ্যাঁ, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট বর্জনের আন্দোলন আপনারা করেছেন। এবারও আমরা যতটুকু গণমাধ্যমে লক্ষ্য করেছি যে প্রতিটি উপজেলায় আপনারা এই ভোট বর্জনের আন্দোলন করবেন। এই যে নির্বাচনে না গিয়ে ভোটারদেরকে ভোট বর্জন করার যে আন্দোলন এবং সেখানে ভোটারদেরকে কনভিন্স করা, সম্পৃক্ত করা, এটাও বা কতটা গণতান্ত্রিকভাবে বিএনপির অবস্থানকে জনগণের কাছে তুলে ধরবে? না, সেটা জনগণের কাছে তুলে ধরবে। সেই রায়টা পাওয়ার বা সেই মতামতটা নেওয়ার ভিত্তিটা কি হবে, তাই সেই প্রশ্নের উত্তরে এটা বলতে হয়। কারণ ভিত্তিটা যদি নাই থাকে, যেমন ওই যে খুব ক্লান্ত একজন বাবা অফিস থেকে ফেরার পরে তার ছেলে হঠাৎ করে প্রশ্ন করে বসলো, বাবা খুবই ক্লান্ত ছিলেন তখন, বাবা 1770 সনে অক্সিজেন আবিষ্কার হয়েছে। তো আমার এর আগে মানুষ কিভাবে বললেন, বাঁচতো? ক্লাস টিচার বললেন যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। তাহলে অক্সিজেন ছাড়া যদি মানুষ না বাঁচে, তাহলে 1770 সনের আগে কি মানুষ নিঃশ্বাস নিত না? বাবা বলল যে বাবা বিরক্ত হয়ে বলল যে না, 1770ই মানুষের নাকও আবিষ্কার হয়েছে, এর আগে মানুষ নিঃশ্বাস নিত না। এখন এই বিশ্লেষণের তো কোনো যৌক্তিকতা নাই। বিশ্লেষণ যার যার আঙ্গিক থেকে শেষে করবে, কিন্তু একটা গণবিস্তৃত বিশাল রাজনৈতিক দল হিসাবে দীর্ঘদিনের পরিপক্কতায় আমাদের চলার পথে ভুল ত্রুটি নেই এমন কথা না, কিন্তু সেই ভুল ত্রুটি এমন না যে সেটা মেরামতযোগ্য না। জনগণের কাছে যেতে পারলে আমরা দেখিয়ে দিতে পারতাম যে হ্যাঁ, এটা মেরামতযোগ্য কিনা। কিন্তু আর এই সেই বর্তমান যে কর্মসূচি, জনগণের কাছে যাওয়ার যে রাজনৈতিক যে সংগ্রাম, সেটি তো বিএনপিকেই করতে হবে। হ্যাঁ, বিএনপিকেই তো করতে হবে। আমরা তো করছি সেটা, আমরা করছি। এটা ধাপ আছে, বিভিন্ন রূপ আছে। এক পাতায় যেটা থাকে অন্য পাতায় সেটা তো নাও থাকতে পারে, তাই না? ওই নিয়মটা তো শু- তাই যে আমার এক পাতায় যেটা লেখা আছে, উল্টো পাতায় আবার এই লেখার সাথে কিছু বৈসাদৃশ্য আছে। জি, এরকমটা তো জাকারিয়া হয়েছে কাজল ভাই, ইতিহাসে। জাকারিয়া কাজল ভাই। না, আমি যেটা মনে করি যে বিএনপির মতো একটা দলের রাজনীতি সরকার পাশাপাশি নির্বাচন সক্রিয় হওয়া উচিত। নইলে এটা জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিকেই প্রভাবিত করছে, একপাক্ষিক নির্বাচন। হুম। দেখুন, আমি যেটা প্রশ্নটা করছি, দায়িত্ব বিএনপিরও আছে, তাই না? আপনাকে তো মাঠে থেকে লড়তে হবে। আপনি যদি ওই বর্জনে, যে কি অর্জন বিএনপির আমি গত 15 বছরে জানি না, এবং হ্যাঁ, যারা নিয়ে আলাল ভাইরা আন্দোলন করছেন তারা তো একটা আশা নিয়ে আন্দোলন করছেন। ধরেন একটা নির্বাচনে 5 জন প্রার্থী, সবচেয়ে কম ভোট যিনি পায় তিনিও কিন্তু মনে করেন যে আমি জিতবো, নইলে উনি কেন নির্বাচন করেন, তাই না? একইভাবে আলাল ভাইয়েরও তো একটা আশা নিয়েই আন্দোলন করছেন। তবে আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি আজ পর্যন্ত টিল নাও আমি এই আন্দোলনের কোনো গণসম্পৃক্ততা বা সাফল্য দেখিনি। আমি জানি না ভবিষ্যতে কি হবে। হয়তো কালকে এটা চেঞ্জ হতে পারে। কালকেও চেঞ্জ হওয়ার মতো কোনো মানে টানেলের শেষে আলো আমি এখনো দেখছি না। আলাল ভাইরা রাজনীতি করেন, তারা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করবেন। আমি পর্যবেক্ষণ করি, আমি পর্যবেক্ষক হিসেবে এখন পর্যন্ত মনে করি না যে বিএনপি বাংলাদেশের মানুষের কাছে এমন কোনো আশার বাণী দেখাতে পেরেছে যে মানুষ তাদের আন্দোলনে সম্পৃক্ত। দেখেন, সাধারণ জি। মানুষ কিন্তু সরকারের উপর খুব খুশি, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ এক পণ্যমূল্য মানুষকে যেখানে নিয়ে গেছে, সেই মানুষ কিন্তু ক্ষুব্ধ, এটা বলতেই হবে। আর আলাল ভাই এই যে বিভিন্ন তাদের অর্জনের কথা বলেন, সরকারের তো অর্জন থাকবে। এই সরকারেরও তো বেশ কিছু অর্জন আছে। জি, পদ্মা সেতু আছে, জাকারিয়া কাজল মেট্রো ভাই, সেই রেল আছে। আলোচনাটি শুনবো। আলাল ভাই প্রশ্নটি রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে শুনবো যে আওয়ামী লীগ বলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া সেই প্রসঙ্গের সূত্র ধরে যে আসলে বিএনপির নির্বাচনের ক্ষেত্রে তারা একটা দ্বৈত চরিত্র আওয়ামী লীগ দেখছে। সেটি হচ্ছে যে কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে বহিষ্কার করছে, আবার জিতে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছে। এটি কেন হচ্ছে বা এটি দিয়ে আসলে বিএনপি কি বা অর্জনও করতে পারবে রাজনৈতিকভাবে, সাধারণ মানুষের মনে কোনো আস্থা তৈরি করতে পারবে কিনা, সেই প্রশ্নটি রেখে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন করালাপ, ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি। আশা করি ফিরে এসে আপনাদের সাথেই পাবো।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি করালাপ অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আজকের আলোচনা। যে প্রশ্নটি মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আপনার কাছে রেখে যাও, যে আওয়ামী লীগ বলছে যে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির দ্বৈত চরিত্র, যে প্রশ্নটি রেখে যাও, সেই দ্বৈত চরিত্রে একদিকে হলো অংশ নিলে বহিষ্কার এবং জিতে আসলে ফুলের মালা। না, এটা আসলে ঠিক না। এটাও আবার সেই সরলীকরণ করাই হলো। সরলীকরণের বিষয়টা না, সব জায়গায় কিন্তু ব্যতিক্রম আছে। যেমন এখন যেটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি মাত্রায়, আগেও হয়তো হয়েছে, যেটা কাজল ভাই বলেছেন, আমি এটার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত করি না, যেটাকে ওই যে ইসের ভাষায়, পলিটিক্সের ভাষায় বলে লো ইন্টেন্সিটি অপারেশন। এই লো ইন্টেন্সিটি অপারেশনের মধ্যে আপনি দেখবেন, এই যে সাবেক আইজি বেনজির আহমেদ সাহেব একবার বলেছিলেন বিএনপির মিছিলে গুলি বর্ষণ উপলক্ষে, যে আমরা অস্ত্র দিয়ে গুলি করব নাকি গুলি করব না তো কি হাডুডু খেলবো। এ ধরনের মানে ঔদ্ধত্যপূর্ণ উচ্চারণও তো আমরা শুনেছি। আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যখন এই লো ইন্টেন্সিটি অপারেশনের মাধ্যমে ক্রমাগত ব্যবহার করা হয় প্রধান বিরোধী দলের বিপক্ষে, তখন আমাদের কিছুটা ভুল হওয়া যে অস্বাভাবিক না, এটা তো আমি মেনেই নিচ্ছি। আর গণতন্ত্র হচ্ছে একটা বিশাল মূল্যবোধের ব্যাপার, যেটা প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে পরিশুদ্ধ হয়। এমন না যে একদিনই থেমে থাকে। গণতন্ত্রের বিকাশ সারা পৃথিবীতে যেখানে হয়েছে, আপনি এখন দেখেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে, 15 জন শিক্ষার্থীকে কলম্বিয়া ইউনিভার্সিটির বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেখানে প্রায় 1.5 লক্ষের মতো মানুষের যে প্রতিবাদে আবার সেখানে গিয়ে জমায়েত হয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে তারা বলছে। জি, এই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে তো পরিশুদ্ধ সবকিছু হয়। কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যদি নিজেই অসুস্থ হয়ে পড়ে, তাহলে তো অন্য কোনো প্রতিষ্ঠানই যথাযথভাবে কাজ করতে পারে না। সেই প্যারাডক্সের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি। এক্ষেত্রে বিএনপির যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার জন্য মানে কি বলে আপনি, মানে বাধা বিঘ্নবিহীন যদি পরিবেশ তৈরি করে দেওয়া হতো বা পরিবেশটা আমরা পেতাম, তাহলে আমরা দেখাতে পারতাম যে আমরা আমাদের নিজেদেরকেও সংশোধিত করে নেওয়ার জন্য আমরা যথেষ্ট যত্নবান। সেই সুযোগটা আমরা আসলে পাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ আলাল ভাই। আরো আলোচনা শুনবো, নিশ্চয়ই সেই হবে। সময়টি পাবো। জাকেরিয়া কাজল ভাই আসতে চাই, যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে মানে সরকার এবং বিএনপির যে দায়ের প্রসঙ্গ আপনি আগের আলোচনায় তুলছিলেন, সেই সূত্র ধরে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে বিএনপি যে নির্বাচনে অংশ নিচ্ছে না, সেক্ষেত্রে সরকারের দায় কতটুকু, এবং এই যে যতটুকু দায় আছে সেই ততটুকু দায় ভবিষ্যতে সরকারকে প্রশ্নের মুখোমুখি করবে কিনা? দেখেন, এই নির্বাচন নিয়ে তো অনেক প্রশ্ন ছিল, তাই না? হয় কি, একটা নির্বাচন হয়ে যাওয়ার পর সরকার যখন বসে যায়, তখন কিন্তু এই সরকার প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক সব মহলেও গ্রহণযোগ্য হয়। যারা সরকারের নির্বাচনের আগে আমরা জানি বহু বিদেশি চাপ ছিল, বহু বিদেশিদের বহু স্যাংশন ফ্যাকশন ইত্যাদি ভয়টয় ছিল। যেই সরকার নির্বাচিত হয়েছে, তারাই কিন্তু এসে আবার সহযোগিতার হাত বাড়িয়েছে। শুনেন, আলাল ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে তারা কি কি করেছে। সব সরকার কিছু উন্নয়নমূলক কাজ করবে, এটা তো প্রত্যাশিত। এই সরকারও পদ্মা সেতু করেছে, আপনার এই যে মেট্রো রেল করেছে, অনেক কিছু করেছে। মজার ব্যাপার হলো পাকিস্তান, যে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছি, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলল যে বাংলাদেশ এক সময় আমাদের বোঝা ছিল, এখন তাদের উন্নতি দেখে আমরা লজ্জা পাই। এই যে বক্তব্যটা, এটা বাংলাদেশের উন্নয়নের জন্য কতটা মানে একটা বিশাল অর্জন, সেটাও তো ভাবতে হবে, তাই না? কাজে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, আমাদের উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট অথবা স্বীকার করে নেওয়াটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? না, না, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না, এটা হলো অনুধাবনের ব্যাপার। পাকিস্তান দেখতে পায় আমাদের শত্রু যারা, কিন্তু আমাদের দেশের অনেকে এই উন্নয়নটা দেখতে পায় না, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। আলাল ভাই খুব রাইটলি একটা প্রসঙ্গ তুলেছেন, ফিলিস্তিনের প্রসঙ্গটা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে মিছিল হচ্ছে। আমাদের বৃহৎ বিরোধী দল, মাঠের বিরোধী দল, কোট আনকোট, বিএনপির রোলটা কি এক্ষেত্রে, সেটা দেখান তো আমাকে। ফিলিস্তিনি নিয়ে বিএনপির মতো একটা দলের পক্ষ থেকে যে পরিমাণ প্রতিবাদ আমরা আশা করেছিলাম, আমরা কি বাস্তবে সেটা দেখেছি? তাই না? কাজে রাজনীতিতে এরকম বহু ঘটনা থাকে, যেটা দলগুলি হয়তো বিভিন্ন ইকুয়েশনে, কি ইকুয়েশন সে ব্যাখ্যায় আমি যাব না, কিন্তু বিএনপির কাছ থেকে সরকার যেমন সংসদে নিন্দা প্রস্তাব পাঠিয়েছে, প্রতিটি ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাজার ব্যাপারে কথা বলছেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা তেমন কিছুই শুনছি না। বিএনপির শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনে মানে ইসরায়েলের বিরুদ্ধে বা অবস্থান নিয়েছে, তেমন কোনো নজিরে নেই। কাজে দলগুলির প্রত্যেকটা দলেরই কিছু সীমাবদ্ধতা থাকে, কিছু অর্জন থাকে। এক্ষেত্রে বিএনপির সীমাবদ্ধতা একেবারে চোখে আঙুল। অসংখ্য ধন্যবাদ জাকেরিয়া কাজল ভাই। শেষ মন্তব্য পরে শুনছি। আলাল ভাই আসতে চাই, আমরা যতটুকু জানি যে বিএনপি আবার
এক দফার আন্দোলন অর্থাৎ সরকার পতনের আন্দোলনকে আরো আবার জোরদার করবে, সেখানেও বা কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? এই আলোচনাটি শুনে আমরা শেষ করতে চাই। আলাল ভাই। না, আপনাকে ধন্যবাদ। আসলে হচ্ছে কি, ওই যে উন্নয়নের বিষয়টা কোনো একদলীয় শাসকের কৃতিত্ব না। এটা একটা ধারাবাহিক সাস্টেইনেবল আমি ডেভেলপমেন্ট। বলেছি যে আপনারাও করেছেন এই সরকার। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে যে উদাহরণগুলো আমি প্রাথমিকভাবে দিয়েছিলাম সেই কাজগুলো, এবং অমর্ত্য সেনের সর্বশেষ যে বই যে তার যে কুটির, এখানে যে তার বাড়ি ছিল ওয়ারিতে, সেইটার রেফারেন্সে সেই বইয়ের নাম অনুসারেই তিনি বইয়ের নাম রেখেছেন। সেখানেও তিনি বলেছেন কিন্তু ধারাবাহিকভাবে বিশাল জনগোষ্ঠীর উপকারার্থে যে কাজগুলো হয়েছে এটাই হলো উন্নয়ন। মানে হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। আর যদি অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন, তাহলে 16ই ডিসেম্বর তো 1971-এর 16ই ডিসেম্বর বাহরাইনও স্বাধীন হয়েছিল। আজকে বাহরাইনের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে আপনার বাহরাইনের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $52,000। 1971-এর 2রা ডিসেম্বর স্বাধীন হয়েছিল ইউএই, সংযুক্ত আরব আমিরাত। তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বর্তমানে $1,70,000। কাতার স্বাধীন হয়েছিল 1971-এর 18ই ডিসেম্বর, তাদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $1,06,000। তাইলে সাউথ কোরিয়ার সঙ্গে আমাদের পাকিস্তানের 1970-এ ছিল $100, তাদেরও আমাদেরও $100। আজকে সাউথ কোরিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $31,000। সুতরাং এই উন্নয়নটা শুধুমাত্র এটা না, মানব সম্পদের উন্নয়ন কতটা হয়েছে সেইটা হলো বিষয়। জি, মানে সেটি তো উন্নয়নের প্রেক্ষাপটে যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি আলোচনার তো ভিন্নতা থাকবে, কিন্তু আমার প্রশ্নটি হলো যে এক দফার আন্দোলন করে সরকারের খুঁটিতে আপনারা কোনো নাড়া দিতে পারবেন কিনা? না, সরকারের খুঁটিতে নাড়া দিতে পারবো। সরকার যদি জনগণের কথা কান পেতে শোনার আগ্রহী থাকে তখন নাড়া দিতে পারবো। সরকার যদি স্বৈরাচারী মনোভাবের মধ্যে থেকে আসে, তাহলে হবে কি, গণতন্ত্রকে ক্রমাগতভাবে দমন করতে থাকলে উগ্রবাদের উত্থান ঘটে, যেটা না সরকারের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে। কিন্তু পক্ষান্তরে আলাল ভাই, সরকার তো বলছে তারা জনসমর্থন নিয়েই দেশ পরিচালনা করছে। এই কারণে কিন্তু আমরা অনেক সংযত। ওই যে ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস, পেছনের গাড়ি যদি থাকে ধৈর্য ধরে আপনি খুব খুশি হবেন, সামনের গাড়ি যদি ধৈর্য ধরে বসে থাকে আপনি কিন্তু বিরক্ত হবেন। অবস্থাটাকে সেই জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে। একেবারে শেষ লাইনটি কি থাকবে মোয়াজ্জেম হোসেন আলাল ভাই? আজকের আলোচনায় আপনার শেষ লাইনটি কি থাকবে? আমার শেষ লাইনটি থাকবে এই, আমরা সাধারণ মানুষের কাছে বলতে চাই যে নির্বাচনের নামে কোটি কোটি শত কোটি টাকা খরচ করে প্রহসনের কর্মকাণ্ড যেটা হচ্ছে সেখান থেকে আপনারা বিরত থাকুন। আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ না করে আপনাদের প্রতিবাদের ভাষাটা নতুন করে সরকারের কানে পৌঁছানোর ব্যবস্থা করুন। জি, অসংখ্য ধন্যবাদ জাকিরিয়া কাজল ভাই। যেখানে আলাল ভাইয়ের যে শেষ লাইন, নিশ্চয়ই আর প্রশ্ন করতে হবে না। জি, আহ্বান এই স্থানীয় পর্যায়ে মানে জাতীয় নির্বাচনে মানে কি প্রভাব পড়েছে আপনাদের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে ভোট বর্জনের আহ্বান খুব বেশি কাজে দেবে বলে আমি মনে করি না, কারণ স্থানীয় সরকারের প্রেক্ষিত সব আলাদা। শুনেন আলাল ভাই, যে একটা কথা ভালো লেগেছে আমার, যে তারা এখন সংযত আছে, কারণ যা 14-র কথা বাদই দিলাম, কিন্তু এই সর্বশেষ জাতীয় নির্বাচনেও ট্রেন পোড়ানোর মতো কর্মসূচি থেকে আলাল মানে যেটা দেখলাম আমরা কমলাপুরে ইত্যাদি জায়গায়, আলাল ভাইরা যদি সত্যিকারের গণতান্ত্রিক আন্দোলন করে গণসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে মাঠে নামাতে পারেন, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন দিক। আমি আশা করি বিএনপির মতো একটা দল, বৃহৎ দল, এটা অস্বীকার করার, কিন্তু বিএনপি তো মনে করে, জাকারিয়া কাজল ভাই, বিএনপি তো মনে করছে তারা রাজনৈতিক আন্দোলন সংগ্রামে তারা সফল, শুধু সরকার তাদেরকে দমন করছে। এখন যদি আপনার রাজনৈতিক সংগ্রামের উদ্দেশ্য হলো সরকারের পতন, আপনি সেটার ধারে কাছেও না গিয়ে যদি নিজেকে সন্তুষ্ট মনে সফল মনে করে আত্মতুষ্টিতে ভোগেন, তো জনগণের কোনো উপকার হচ্ছে না রে ভাই। আপনার তো জনগণের উপকার করতে হলে আপনাকে তো জনগণকে বোঝাতে হবে যে আপনি সফল হয়েছেন। যেমন আমি আবার এক লাইন বলতেই হয়, এই গোপীবাগের ওই যে গোলাপবাগের মাঠ থেকে বলা হয়েছিল যে 10ই ডিসেম্বরের পরে সকল খালেদা জিয়ার নির্দেশে বা তারেক জিয়ার নির্দেশে সব চলবে, তারপরে অসহযোগ আন্দোলন। এই জাতীয় হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী কর্মসূচি বা হঠকারী ঘোষণা থেকে যদি বিএনপি সরে না আসে, তাহলে বিএনপির আন্দোলনের যে পরিণতি হবে এখন যা হচ্ছে এর বাইরে কিছু হবে বলে আমি মনে করি। আমি আশা করবো এটা একাধিকবার ক্ষমতায় থাকা একটা গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে অনেক বেশি হিসেবি হবে এবং জনপ্রত্যাশিত কর্মসূচি নিয়ে তারা মাঠ। জি, শেষ লাইন হিসেবে কিছু যোগ করবেন কিনা জাকিরিয়া কাজল ভাই? শেষ লাইন হিসেবে কিছু যোগ করবেন? আমি চাই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সরবে মাঠে থাকুক, কারণ রাজনীতির জন্য, জনগণের জন্য এবং সরকারের জন্য
এরকম একটা বিরোধী দল জি, প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আলাল ভাই, আপনি কিছু যোগ করতে চাচ্ছেন? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার সঙ্গে জাকারিয়া কাজল ভাইয়ের দ্বিমত হবে, মত একমত, তারপর তো সহজ সমীকরণ, মত দ্বিমত তারপরে হলো একমত। একমত জনগণ কাদের সঙ্গে বেশি থাকে সেই পরীক্ষাটা করে, সেই পরীক্ষার সুযোগটা দেওয়ার জন্য কাজল ভাইরা একটু সংগ্রাম করুক, একজন পরিপক্ক এবং অনেক আমি তো জাতীয় বলছি রাজনৈতিক আপনাকে বিশ্লেষক হিসাবে নির্বাচনে এসে এটা এটা করতে হবে। সহযোগিতা করুক, তাহলে আমার মনে হয় খুব আলাল তাড়াতাড়ি ভাই, আওয়ামী লীগের হুঁশ ফিরে আসবে বিএনপি এবং আওয়ামী লীগের বিপ্লবী দল হতে প্রতিষ্ঠানগুলোকে পারবে না, কাজে ব্যবহার নির্বাচনে করার আসতে হবে। জন্য এই পদক্ষেপ থেকে বন্ধ করতে হবে। নির্বাচনের জন্যই তো আমরা, এই পরিবেশ তৈরির জন্যই তো আমরা আমাদের এটাই কর্মসূচিগুলো দিচ্ছি। কারণ ওই যে না প্রেমিক না বিপ্লবী হয়ে লাভ নেই, আপনাকে রাজনীতিতে আসতে হবে। আমাদের জনগণেরও প্রত্যাশা বিএনপি মাঠে আরো সরব হোক এবং না না, নির্বাচন। ওইটা লাভ নাই, ঠিক আছে। আবার ওই জয় গোস্বামীর, না এই 10টা সেকেন্ড, জয় গোস্বামীর একটা কবিতা আছে কাজল ভাই, উনি বলেছিলেন, হে সাধারণ মানুষ জেনে নিন আজ, এখন থেকে আমাদের প্রত্যেক কাজে একমাত্র হ্যাঁ বলাই আপনাদের কাজ। জি, এই কিন্তু আবার গণতন্ত্র ওই আমরা চাই না। আবার সুনীলের ওই কথা যদি বলি, নাদের আলে আমি আর কত বড় হব, কবে হ্যাঁ। আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। এখন বিএনপি হ্যাঁ। কবে বড় হবে না, সেই ওটা প্রশ্ন ওই জন্যই বললাম, তাই যে না? এক পাতায় জি, মানে একরকম অসংখ্য কথা, ধন্যবাদ। এই আরেক আলোচনা আরো কিছুক্ষণ শুনতে পারলে খুব ভালো হতো, সেই সুযোগটা নেই। জাকারিয়া কাজল এবং মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো করালাপ অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।